Hello, Assalamu alaikum. Thank you for sharing your time with me. Hope you are all doing great. In this beautiful afternoon, I thought I should share some information regarding IELTS. So, when we think about IELTS, there are a lot of questions in our mind that should you go to a training center, should you go for a coaching center or not? আমরা কি IELTS-টা ব্রিটিশ কাউন্সিল থেকে করব না আইডিপি থেকে করব? আমরা রিডিং প্যাসেজটা শুরু থেকে করব না কোশ্চেন থেকে শুরু করব? তারপর আমরা লিসেনিংটা কি বাসায় করব না কোনো সেন্টারে গিয়ে করব, মক টেস্ট দিব? এরপর আছে যে স্পিকিংটা আমি একা একা করব না কোনো ফ্রেন্ডের সাথে করব, বা কীভাবে করলে ভালো হয়, কীভাবে ইমপ্রুভ করব? তারপর আছে লিসেনিং প্র্যাকটিস। আরেকটা ব্যাপার, আমি অনেক চেষ্টা করতেছি, আমার পয়েন্ট এক জায়গায় স্টাক হয়ে আছে, আমার স্কোর আপ হচ্ছে না। So today I'm gonna break down all those things and all those myths and how can you improve your score. Okay, so let's begin. সো ফার্স্ট অফ অল, যখন IELTS এর ব্যাপারে আসে, তো আমাদেরকে জানা দরকার যে IELTS এর দুইটা মডিউল আছে। একটা হচ্ছে একাডেমিক আর একটা হচ্ছে জেনারেলটা হচ্ছে ইমিগ্রেশনের জন্য, এটা তুলনামূলকভাবে একটু সহজ। আর IELTS একাডেমিক এটা হচ্ছে যারা স্টাডি করার জন্য বিদেশে আসেন তাদের জন্য। সো এটা একটু তুলনামূলকভাবে একটু কঠিন হয়ে থাকে। ওকে, সো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ঠিক করবেন কোনটা আপনি দিবেন। IELTS রেজিস্ট্রেশন করার জন্য এখন প্রায় হয়তো 18,000 টাকার মতো লাগে। সো আপনারা দেখে নেবেন কত লাগছে আপনাদের। আর প্রিপারেশনের জন্য আপনারা আপনার বাসায় প্রিপারেশন নিতে পারেন। অনলাইনে অনেক কোর্স টিউটোরিয়াল আছে, সেগুলো ফলো করতে পারেন। ইচ্ছা করলে কোনো কোচিং সেন্টার বা কোনো মেন্টরসের সহায়তা নিতে পারেন। দ্যাটস টোটালি আপ টু ইউ। সার্ভিস প্রোভাইড করে, মানে এক্সাম যারা নিয়ে থাকে সেটা সেরকম প্রতিষ্ঠান হচ্ছে দুটো, একটা হচ্ছে IELTS ফ্রম ব্রিটিশ কাউন্সিল আর একটা হচ্ছে IDP। সো কোনটা বেটার? অনেকে মনে করে ব্রিটিশ কাউন্সিল বেটার, অনেকে মনে করে IDP বেটার। আমি দুটোতেই যেহেতু এক্সাম দিয়েছি, আমার কাছে মনে হয়েছে ব্রিটিশ কাউন্সিল তুলনামূলকভাবে একটু আপ টু ডেট এবং স্ট্যান্ডার্ড, অ্যান্ড IDP নট ব্যাড। অ্যাকচুয়ালি প্রশ্নের মানদণ্ড এবং ক্রাইটেরিয়া, আনসারের যে ক্রাইটেরিয়া সেগুলো অলমোস্ট সেম, সেখানে আপনি কোনো পার্থক্য করতে পারবেন না। কিন্তু পার্থক্য হচ্ছে যে তাদের সার্ভিস, তারা কীভাবে পরীক্ষার হল বা সেন্টার মেনটেন করতেছে, তাদের এক্সাম এনভায়রনমেন্টটা কেমন, তাদের স্টাফরা কেমন, কতটা কোঅপারেটিভ, এগুলোর উপর অনেক কিছু নির্ভর করে, তাই না? মোস্ট অফ দেম আর কোঅপারেটিভ অ্যান্ড এক্সাম সেন্টার ইজ কোয়াইট নাইস। তারপরেও আমার কাছে মনে হয়েছে যে IELTS ব্রিটিশ কাউন্সিল ওরা বেশি বিষয়ে অভিজ্ঞ এবং ওদের কর্মী যারা, স্টাফ যারা আছে তারা আরো বেশি দক্ষ। ওকে, আর আপনারা যে কোনো একটা চুজ করতে পারেন, আপনার কাছাকাছি যেটা হয় বা আপনার ফ্রেন্ডরা যেখানে যাচ্ছে তাদের একটা রিভিউ নিয়ে, তাদের কাছ থেকে সাজেশন নিয়ে আপনি শুরু করতে পারেন। তবে অলওয়েজ ট্রাই টু টেক অ্যাডভাইস ফ্রম দোজ হু আর সাকসেসফুল। এরপর হচ্ছে যে আপনার কোর্সের জন্য আপনার কতটুকু সময় দিবেন, কতটা এফোর্ট দিবেন। হ্যাঁ, অনেকে মনে করে কি আমি কি 5-6 মাস স্টাডি করব, আমি কি 3-4 মাস স্টাডি করব। ইটস টোটালি ডিপেন্ড আফটার ইউ। ইটস নট অ্যাবাউট টাইম, ইটস অ্যাবাউট হাউ ডু ইউ ম্যানেজ ইউর টাইম, রাইট? সো আপনি যদি ডিলিজেন্টলি অ্যান্ড ইফেক্টিভলি আপনার টাইমটা যদি ইউটিলাইজ করেন, আপনি 2 মাসের মধ্যে জন্য এক্সামের জন্য রেডি হয়ে যান, তাহলে হ্যাঁ, আপনি 2 মাস পরে এক্সাম দিতে পারেন। এক্সাম দেওয়ার আগে আমি রিকোয়েস্ট করবো 5-6টা মক টেস্ট দেওয়ার জন্য। বিভিন্ন সেন্টারে গিয়ে বা বাসায় 5-6টা আপনি মক টেস্ট দেন। মক টেস্ট দিয়ে আপনি আপনার স্কোরটা, কাঙ্ক্ষিত স্কোর উঠছে কিনা, কোথায় আপনার ল্যাগেজ আছে, সেখানে ইমপ্রুভ করার সুযোগ থাকলে সেই ইমপ্রুভমেন্টটা করতে পারবেন। ওকে, এরপর আরেকটা আছে যে 2 ধরনের এক্সাম হয়, একটা হচ্ছে পেপার বেস এক্সাম আর একটা হচ্ছে অনলাইন এক্সাম। IELTS এর অনলাইন এক্সাম, ইয়া। সো যে কোনো একটা আপনি চুজ করতে পারেন। আপনি যদি কম্পিউটারে ভালো হয়ে থাকেন, আপনার টাইপিং স্কিল যদি মোটামুটি ভালো হয়ে থাকে, দেন ইউ ক্যান গো ফর IELTS অনলাইন,
and for paper based, it is the traditional method, as you know. Pen and pencil will give your exam, right? So at that sense, try to write in pencil, বিকজ আমরা সবাই কলম দিয়ে লেখি, আইএলটিএস এর এক্সামটা দিতে হয় পেন্সিল দিয়ে। সো পেন্সিল দিয়ে লেখার একটা হ্যাবিট তৈরি করবেন। তারপর ওদের যে আনসারগুলো আপনি লিখবেন বা আপনি যে বাসায় যে টেস্টগুলো দিবেন সেগুলো চেষ্টা করুন ওদের যে আনসার শিটগুলো আছে, ওদের যে আনসার পেপার আছে, এগুলো অনলাইনে ডাউনলোড করা যায় অনলাইন থেকে। অনলাইন থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনি সেগুলোতে আনসারগুলো লেখার চেষ্টা করবেন। তাহলে কি আপনার একটা পরীক্ষার সম্বন্ধে বা পরীক্ষার সময় আনসার শিটগুলো কেমন হবে, কিভাবে আনসারগুলো ট্রান্সফার করতে হবে, কিভাবে লিখতে হবে, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে, এগুলোর অটোমেটিক আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। ওকে, তো আরো মোর ইনফরমেশন যদি পেতে চান এই রিলেটেড, আইএলটিএস ORG এই ওয়েবসাইটে গিয়ে তাদের অনেক টুলস টিউটোরিয়ালস আছে, সেগুলো ফলো করতে পারেন। আই থিঙ্ক দ্যাট উইল বি ভেরি হেল্পফুল অ্যান্ড দোজ আর ভেরি অথেন্টিক। সো নাম্বার 4 যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে বুক। আপনারা কোন বুক ফলো করবেন? অনেকে বলে যে নিউজ পেপার ফলো করার জন্য, অনেকে বলে যে বিভিন্ন সায়েন্স ম্যাগাজিন, আপনার যেসব ইন্টারেস্ট আছে সেগুলো ফলো করার জন্য অবশ্যই সেগুলো ফলো করবেন। কিন্তু তারপরও কিছু বই আছে যে ক্যামব্রিজের লাস্ট পাঁচটা বই যদি আপনারা ফলো করেন, আর যদি আরেকটু ভালো করতে চান তাহলে লাস্ট 7 থেকে 8টা বই আপনার প্রশ্নগুলো সলভ করবেন, ওগুলো ভালো করে স্টাডি করবেন, ওগুলো সেন্টেন্স স্ট্রাকচারগুলো পড়বেন। কারণ কি ওগুলো হচ্ছে একাডেমিক রিডিং অ্যান্ড রাইটিং, ঠিক আছে? ওগুলো হচ্ছে আপনার জন্য বেস্ট রিসোর্স। ওগুলো যত আপনি সলভ করবেন, ওগুলোর যত আপনি বোঝার চেষ্টা করবেন, ততটা আপনি ইমপ্রুভ করার সুযোগ পাবেন পরীক্ষাতে। এবং রিডিংটা কেন ইম্পর্টেন্ট ওই সবগুলো আমি রিডিং সেকশনে বলবো একটু পরেই। সো বই যদি আপনি আরো কিছু বই সহায়িকা বই যদি পড়তে চান, আপনি যদি বেশ দুর্বল হয়ে থাকে, তাহলে আইএলটিএস এর কিছু বই আছে, আপনি নীলক্ষেত থেকে বা লাইব্রেরি থেকে পড়তে পারেন। সেখানে বাংলার কিছু সলিউশন দেওয়া থাকতে পারে, সেটা হেল্প নিতে পারেন। তো আমি বলবো যে চেষ্টা করবেন ইংলিশে পড়তে। ইংলিশ নেটিভ ইংলিশ যারা বিভিন্ন ভিডিও আপলোড করে ইউটিউবে, যে রিসোর্সগুলো আছে ওগুলো ফলো করবেন। এতে আপনার কি হবে যে আপনি ইংলিশ শুনতে ইউজ টু হয়ে যাবেন, আপনি হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন, তাদের বিভিন্ন অ্যাকসেন্টগুলো বুঝতে পারবেন। এবং সেই সাথে এটা আপনাকে পরীক্ষার হলে যখন বিভিন্ন অ্যাকসেন্টে কোশ্চেনগুলো হয়, সেগুলো আপনার ধরতে সুবিধা হবে। ওকে, সো 5 নাম্বার আসতেছে যে হ্যাঁ ইউটিউব বা অনলাইন টিউটোরিয়াল বা কন্টেন্টগুলো। ইউটিউবে বা অনলাইনে অনেক কন্টেন্ট আছে, সো আপনি কোনটা ফলো করবেন, তাই না? এর মধ্যে নেটিভ ইংলিশ স্পিকারদের কিছু কন্টেন্ট আছে, তাদেরটা ফলো করবেন, লাইক ইউএসএ, কানাডা, দেন ইউকে অ্যান্ড অস্ট্রেলিয়ান। এইসব অ্যাকসেন্টগুলো আপনারা ফলো করবেন। সাধারণত আমরা হ্যাবিচুয়েটেড টু লিসেন আমেরিকান অ্যাকসেন্ট বিভিন্ন মুভি ড্রামাতে, কিন্তু ইউকের কিছু অ্যাকসেন্ট আছে, তারপর অস্ট্রেলিয়ান কিছু অ্যাকসেন্ট আছে যেগুলোর সাথে আমরা ততটা ফ্যামিলিয়ার না। যেমন কারের উচ্চারণ খা, যখন ইন এ সেন্টেন্স তখন শুধু খার বলতেছে খা, ও আর এর উচ্চারণটা খুব একটা করে না। সো এইসব জিনিসগুলো ভুল করার ভেরি চান্স আছে। তো এসব ভুল করা যাবে না একেবারে যদি আপনি ভালো স্কোর তুলতে চান। সো প্রথম সারির 2-3টা চ্যানেলকে ফলো করবেন। আপনি সেটা অনলাইনে গেলেই বুঝতে পারবেন। আপনি যদি গুগলে বা ইউটিউবে সার্চ দেন, তারপর যাদের ইউটিউবগুলো প্রচুর ভিউ হচ্ছে, যাদের লাইক কমেন্ট এর মাধ্যমে যারা ইউজার এঙ্গেজমেন্ট যাদের আছে, যাদের কাছে আপনি প্রশ্ন করলে প্রশ্নের উত্তর পাবেন, এমন কিছু ইউটিউব চ্যানেল আপনি ফলো করতে পারেন। প্রথম সারির 2-3টা অবশ্যই হতে হবে নেটিভ, নন নেটিভ পারসন, ঠিক আছে? এশিয়ান বা অন্য কারো এইসব চ্যানেলগুলো আপনার ফলো করার দরকার নেই। আপনি তাদের কাছ থেকে গাইডলাইন নিতে পারেন, বাট ইটস নট ম্যান্ডেটরি টু ফলো দেম। ওকে, তারপর হচ্ছে যে হ্যাঁ, অনেকে বলে যে ভোকাবুলারি লেক্সিক্যাল রিসোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার বেসিক যদি দুর্বল হয়ে থাকে, অবশ্যই আপনি ভোকাবুলারি বা লেক্সিক্যাল রিসোর্সটাকে ইমপ্রুভ করবেন। লেক্সিক্যাল রিসোর্স ইমপ্রুভ করার জন্য কিছু অনলাইন সাইট আছে, যেসব সাইটে গিয়ে আপনি আপনার ওয়ার্ড মিনিং, ওয়ার্ডের সিনোনিম, অ্যানোনিম এবং ইউজ অফ দ্যাট ওয়ার্ডটা শিখবেন।
ইউজ অফ ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। শুধু ওয়ার্ড দিয়ে আপনি কাজ করতে পারবেন না যদি না আপনি তার ইউজটা জানেন। ইট ইজ লাইক বাসায় আপনার নাইফ আছে, বাসায় আপনার রান্না করার সব মশলাপাতি আছে, কিন্তু আপনি যদি জানেন কিভাবে রান্না করতে হয়, তাহলে কিন্তু ইউ ক্যানট কুক, রাইট? সো রিসোর্স থাকলেই হবে না, রিসোর্সটা হাউ টু ইউটিলাইজ ইস, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্টর। নাম্বার 7-এ আমি বলবো রিডিং সেকশন। হ্যাঁ, অনেকেই মনে করেন রিডিং সেকশনে আগে প্রশ্ন পড়বে, পরে প্যাসেজ পড়বে। আবার কেউ কেউ মনে করে যে না, আগে আমি প্যাসেজটা পড়বো, প্যাসেজটা পড়ে প্যাসেজের প্রত্যেক প্যারাগ্রাফের পাশে নোট নিব, শেষে গিয়ে আমি কোশ্চেন পড়বো। আবার অনেকে মনে করেন বা সাজেস্ট করেন যে পুরো প্যাসেজ আপনার পড়তে হবে না, প্যাসেজের প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম 2টা লাইন এবং শেষের 2টা লাইন পড়বেন। 3টা প্যাসেজ থাকে, 3টা প্যাসেজের মধ্যে প্রথমটা ভেরি নর্মাল, দ্বিতীয়টা একটু মিডিয়াম, তৃতীয়টা একটু হার্ড হয়ে থাকে। ওকে, সো এই প্রত্যেকটা প্যাসেজ আবার 7 থেকে 8টা প্যারাগ্রাফ থেকে থাকে। এখন আপনার এটা রিডিং অ্যাপ্রোচটা কি হবে? কেউ বলেন যে আপনি প্রথমে প্রশ্ন পড়বেন, তারপর প্যারাগ্রাফগুলো পড়বেন, মানে প্যাসেজটা পড়া শুরু করবেন। ওকে, আবার কেউ বলে আগে প্যাসেজ পড়বেন, প্রত্যেকটা প্যারাগ্রাফের পাশে নোট নেবেন এবং তারপর প্রশ্নের উত্তরগুলো সলভ করার চেষ্টা করবেন। আবার কেউ বলে যে নো, আপনার পুরো প্যাসেজ পড়ার দরকার নাই, ইউ হ্যাভ টু সেভ ইউর টাইম। সো আপনি কি করবেন? প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম 2টা লাইন এবং শেষের 2টা লাইন পড়বেন। এভাবে পড়ে 7টা প্যারাগ্রাফ থেকে একটা নোট নেবেন, তারপর আপনি আনসারগুলো দেওয়ার চেষ্টা করবেন। সো আমি মনে করি যে কোনো রুলসই পারফেক্ট না, আবার কোনো রুলসই 100% ইফেক্টিভ না, ঠিক আছে? আর কোনো রুলসই রং অ্যাকচুয়ালি না, রং অ্যাপ্রোচ না। আপনি 3টা মেথডে ফলো করে দেখতে পারেন, যেটা আপনার জন্য সুইটেবল সেটা আপনি ফলো করবেন, ঠিক আছে? যে মেথডটা আপনার কাছে ভালো লাগে, যে মেথডে আপনি কমফোর্টেবল ফিল করেন, আপনার টাইম সেভ হয়, আপনার নাম্বার স্কোর বেশি আসতেছে, ইউ ট্রাই টু স্টিক উইথ দ্যাট মেথড। ওকে, আমি 3টা মেথডের কথা কিন্তু বলেছি, প্রয়োজনে আপনি আবার রিভিউ করে শুনে নেবেন, রিপ্লে করে শুনে নেবেন। সো 3টা মেথড যেটা আপনার জন্য ভালো হয় সেটা আপনি অ্যাপ্লাই করবেন। দিস ইজ নট লাইক দ্যাট ওয়ান সাইজ শু ফিট ফর এভরিবডি, রাইট? সো আপনি ইউ ক্যান অ্যাপ্লাই ডিফারেন্ট মেথড অ্যান্ড স্ট্র্যাটেজি ফর রিডিং। অ্যান্ড রিডিংয়ে কিন্তু মার্কস তোলা কম্পারেটিভলি ভেরি ডিফিকাল্ট। ওকে, এখানে অনেকেই আইএলটিএস এর তার একটা ড্রব্যাক থেকে যে সব ব্র্যান্ডের স্কোর ভালো, কিন্তু রিডিংয়ে তার স্কোর 5.5 এর নিচে, অ্যান্ড 5 এর নিচে আসলে সেটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ। ওকে, আইএলটিএস লিসেনিং ক্ষেত্রে হচ্ছে যে যেটা আমি বলেছিলাম কিছুক্ষণ আগে, যে আপনার লিসেনিংটা শুনতে হবে নেটিভদের কাছ থেকে। 3টা অ্যাকসেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমেরিকান, একটা ইউকে, একটা হচ্ছে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের। তো এই 3টা অ্যাকসেন্ট থেকে মূলত এক্সামিনাররা কোশ্চেন করে থাকে, বা যারা কোশ্চেন করে এই 3টা দেশের গ্রুপ হয়ে থাকে। তো তাদের প্রনাউন্সিয়েশনটা, তাদের কথা বলার ভঙ্গি, দ্য ওয়ে দে টক, দ্য ওয়ে দে ডেলিভারি দে স্পিচ, এটা যদি আপনি বুঝতে পারেন, এটা শুনতে শুনতে আপনি হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন, তাহলে আপনি তাদের প্রশ্নগুলো ধরতে পারবেন। আর লিসেনিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনার 3টা কাজ করতে হচ্ছে। একটা কিন্তু আপনাকে কোশ্চেনটা বুঝতে হচ্ছে, কোশ্চেনটা দেখতে হচ্ছে, কোশ্চেনের দিকে খেয়াল রাখতে হচ্ছে, মাথার ভিতরে ওটা প্রসেস করতে হচ্ছে আপনি যেটা পড়তেছেন সঠিক উত্তর কি হতে পারে। তারপর লিসেনিং এর মধ্যে আপনি আবার লিসেনিং করতেছেন, ওটা শুনে শুনে ওটার অর্থ বোঝার চেষ্টা করতেছেন কি বলতেছে। তারপর আরেকটা কাজ হচ্ছে ক্যালকুলেশন, যেটার জন্য এই প্রশ্নের জন্য আমি যা শুনতেছি সেটা কোনটা বেস্ট ফিট, মাথার ভিতরে কিন্তু আপনি এটা ক্যালকুলেশন করতেছেন। মোট কথা 3টা কাজ করতেছেন, একটা রিডিং করতেছেন, লিসেনিং করতেছেন, আর একটা হচ্ছে আপনার অ্যানালাইটিক অ্যাবিলিটি দিয়ে আপনি ক্যালকুলেশন করতেছেন হুইচ কুড বি দ্য রাইট আনসার, রাইট? সো লিসেনিংয়ে আপনার মোর ফোকাসড হয়ে থাকতে হবে। আর কোনো একটা আনসার যদি মিস হয়ে যায়, লেট ইট গো, ওটার জন্য টেনশন করে আপনি পরবর্তী আনসার মিস করবেন না, গো উইথ দ্য ফ্লো। তারপর ফলো করেন যে কোন কোশ্চেনটা নেক্সট আসতেছে, ঠিক আছে? যদি আপনি কোন কোশ্চেনের আনসার পেয়ে যান, দিয়ে দেন, তারপর নেক্সট কোশ্চেনে ফলো করেন, নেক্সট কোশ্চেনের প্যাটার্নগুলো ফলো করেন। প্রত্যেকটা কোশ্চেনের পর বা কোশ্চেন কয়েকটা ধরন আছে, সেই ধরনের মাঝে কিন্তু গ্যাপ আছে, ঠিক আছে? কোথাও মনোলগ আছে, কোথাও ডায়ালগ আছে, এই কোশ্চেনগুলোর মাঝে কিন্তু কিছু সময় আছে, গ্যাপ আছে। ওই গ্যাপের মধ্যে আপনি যতটা পারেন আইডিয়া নিয়ে নেন। যদি কোনো ডায়াগ্রাম থেকে থাকে, ডায়াগ্রামটা আগে দেখে নেন, ডায়াগ্রামের কোন লোকেশনটা কি বলতেছে। হ্যাঁ, ম্যাপ যদি থাকে ম্যাপটা ফলো করেন, ম্যাপের এন্ট্রিটা কোথায়, ম্যাপের এক্সিটটা কোথায় ম্যাপের। আর আই বিলিভ যে ম্যাপের অলরেডি সবাই জানেন যে
উপরের দিকটা হচ্ছে নর্থ, নিচের দিকটা হচ্ছে সাউথ, লেফটের দিকটা হচ্ছে ওয়েস্ট, আর রাইটের দিকটা হচ্ছে ইস্ট। সো এই বেসিক ব্যাপারগুলো সবাই যদি মনে রাখেন তাহলে ভুল হওয়ার চান্সেস ভেরি লো। আর এই ম্যাপ রিডিং বা ডায়াগ্রাম রিডিং আপনারা ভেরি ইজিলি করতে পারবেন, এবং আই হোপ ইউ উইল গেট দ্য ফুল মার্কস। অ্যান্ড বাই দ্য ওয়ে, ইন লিসেনিং আই গট 8.5 আউট অফ 9। ইয়েস, সো লিসেনিং এ এমন একটা সেকশন যেখানে আপনার ভালো করার চান্সেস আর ভেরি হাই। সো লিসেনিং বা রিডিং নিয়ে যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থেকে থাকে, ফিল ফ্রি টু আস্ক মি ইন দ্য কমেন্ট বক্স, আই উইল বি হ্যাপি টু আনসার। এরপর স্পিকিং এর ব্যাপারে অনেকে শাই ফিল করেন। সো প্রথম দিকে আপনি স্পিকিং গুলো যে আইএলটিএস এর বইগুলো আছে, ওখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনগুলোর আনসার গুলো আপনি রেকর্ড করে শুনতে পারেন। রেকর্ড করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে রেকর্ড করলে আপনি যখন বলতেছেন তখন হয়তো আপনার ভুলগুলো ধরতে পারবেন না, ধরা পড়বে না, কিন্তু শুনলে আপনি ভুলগুলো ধরতে পারবেন। তারপর সেটা যদি আবার আপনার কোনো ফ্রেন্ডের মাধ্যমে যদি আপনি রিভিউ করে নিতে পারেন যে আমি এই প্রশ্নগুলোর উত্তর এইভাবে দিয়েছি, এগুলো কি ঠিক আছে কিনা, তোমার মতে কি মনে হয়, বা এটা হাউ কুড আই ডু বেটার, কিভাবে আরো একটু ইমপ্রুভ করা যায়, তাদের সাজেশন নিতে পারেন। এরপর যদি বন্ধুদের সাথে প্র্যাকটিস করতে পারেন, দ্যাটস আরো বেটার। আপনার পার্টনার খুঁজে নেন, অবশ্যই আপনার মতো অনেকেই আছে যারা পার্টনার খুঁজতেছে, আইএলটিএস এর প্র্যাকটিস করতেছে, প্রিপারেশন নিচ্ছে, তাদের হেল্প নেন, অ্যান্ড দে উইল বি হ্যাপি টু হেল্প ইউ অ্যান্ড টু বি পার্টনার উইথ ইউ। ওকে, তা আপনার একটা টাইম সেট করে একটা সময়, যদি একসাথে বসতে নাও পারেন, আপনার অনলাইনে একসাথে বসে জুমের মাধ্যমে অথবা এমএস টিমের মাধ্যমে তারপর আপনার টিম আপ করে তারপর প্র্যাকটিসটা করতে পারেন স্পিকিং এর জন্য। তারপর আইএলটিএস এর স্কোরটা কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অনেকে একবার এক্সাম দেওয়ার পর স্কোর খারাপ আসলে ফ্রাস্ট্রেটেড হয়ে যান। ভালো স্কোরটা বিনা প্রয়োজনে আপনার সেকেন্ড টাইম যদি দিতে হয় আইএলটিএসটা, তা আমি রিকোয়েস্ট করবো, হ্যাঁ আপনি দিয়ে দেন, ইট ডেফিনেটলি ওর্থ ইট। কারণ অনেক সময় এক্সাম প্যাটার্ন বুঝতে গিয়ে আপনার একটা এক্সাম চলে যায়, ঠিক আছে? মানে এক্সাম প্যাটার্নটা বুঝতে আপনার একটা এক্সাম দিয়ে ফেলেছেন, যেহেতু আপনি আরো এক্সপিরিয়েন্স গেইন করেছেন, পরেরটাতে আপনি ডেফিনেটলি আরো একটু ভালো করবেন। একটু সময় নিয়ে পড়াশোনা করে যদি আপনি পরীক্ষা দেন, অবশ্যই আরো ভালো করবেন। আর আইএলটিএস স্কোরটা ভালো হলে আপনার 3টা পথ খুলে যাচ্ছে। 3টা পথ, একটা হচ্ছে আপনি ভালো ইউনিভার্সিটির অ্যাডমিশন, এবং ভালো ইউনিভার্সিটিতে আপনার স্কলারশিপ আপনি পেয়ে যেতে পারেন, দিস ইজ 1। নাম্বার 2 হচ্ছে ভিসা অ্যাপ্রুভাল রেট উইল বি হায়ার, এবং 3 নাম্বারটা হচ্ছে আপনি যে দেশে যান না কেন সেই দেশের জব মার্কেটে বা কমিউনিকেশন স্কিলটা আপনার বেড়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড লং টার্মে ইট উইল বি মোর বেনিফিটেড। লং টার্মে এটা আপনাকে পিআর পেতে বা সেই দেশের সেটেলমেন্টের যে প্রসেসগুলো আছে সেটা হতে আপনাকে সহায়তা করবে। সো আইএলটিএস ইজ এ ভেরি বিগ থিং। সো একটা ভিডিওতে কভার করা রিলি সো টাফ. So far I try to cover all those things in a videos because people get confused, and I got a lot of questions about it. Anyway, if you have a question and concern, I'll be happy to answer it. So feel free to like and comments and share with your friends if you think it is helpful. Okay, take care of yourself and see you in next video. Bye.